দেখো, দেখতে দেখতে প্রায় 3 বছর হয়ে গেল আমি সরকারি চাকরির জন্য ছাত্রছাত্রীদেরকে তৈরি করছি। প্রায় 3 বছর হয়ে গেল আমি সরকারি চাকরির জন্য, বিভিন্ন রকম সরকারি চাকরির জন্য আমি ছেলেমেয়েদেরকে প্রস্তুত করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ছাত্রছাত্রীর সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 200 জনের কাছাকাছি। ঠিক আছে, তো আমার সঙ্গে আমি কি শুধু 200 জন ছাত্রছাত্রীকে পড়াই? এই 200 জনের কি দায়িত্ব আমার? মোটেও না। 200 জনের ছাত্রের সঙ্গে জড়িয়ে আছে 200টা পরিবার। ঠিক আছে, 200টা পরিবারের পাশাপাশি 200 জনের বাবা মার, তাদের বাবা মা বা তাদের গার্জিয়ানরা পুরোপুরি আশা করে আছে যে তাদের ছেলেমেয়েরা কবে চাকরি পাবে। এটা সবারই স্বপ্ন। আর বলে রাখা জরুরি, এই মুহূর্তে গভর্নমেন্টে, যে কোনো গভর্নমেন্টের সরকারি চাকরির সাকসেস রেট 0.003%। ঠিক আছে, এটাই সরকারি চাকরির সাকসেস রেট। এটা কঠিন বাস্তবতা, একদমই কঠিন বাস্তবতা, বাট এটাই সত্যি। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুদিন আগে আমাদের রাজ্য সরকার একটা পরীক্ষা নিয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বেশ কিছু তথ্য সবার সামনে তুলে ধরবো। ঠিক আছে, সেই তথ্যগুলো জানা সবারই দরকার আমার মনে হয় অন্তত। ঠিক আছে, তো চলুন সমস্ত তথ্য তুলে ধরবো। তার আগে বলে রাখা দরকার যে আমি রাজ্য এবং কেন্দ্র দুজনেরই তথ্য তুলে ধরবো, সবটাই জানা দরকার। তা শুরু যেহেতু ঘর থেকে করতে হয়, তাই ঘর থেকে শুরু করি, অর্থাৎ রাজ্য থেকে শুরু করি। বেশ কিছু তথ্য আপনাদের সকলের জানা উচিত। ঠিক আছে, যারা আমার চ্যানেল ফলো করেন তাদের জন্যও বলবো, বা যারা কথা জানেন না, যারা সরকারি চাকরি প্রস্তুতি দিচ্ছেন তারাও তো অবশ্যই দেখুন, আর যারা নিচ্ছেন না তাদেরও দেখে রাখা জরুরি। ঠিক আছে, বেশ কিছুদিন আগে ফুড এসআই পরীক্ষা হয়েছিল, আপনারা সবাই জানেন, আপনারা সবাই শুনেছেন, আপনারা সকলের মুখে মুখে উঠেছিল কি ফুড এসআই পরীক্ষা হবে, ফুড এসআই পরীক্ষা, তাই তো? তো ভালো কথা, টোটাল ওখানে সিট ছিল, অর্থাৎ ভ্যাকেন্সি ছিল কতটা? 480। ঠিক আছে, 480টা ভ্যাকেন্সি ছিল। ওকে, এর মধ্যে আমার যারা ছাত্রছাত্রীরা তারা সবাই বলেছিল যে স্যার 480টা কি সিট আমাদের জন্যে? তো আমি বলেছিলাম মোটেও না। 400টা সিটের মধ্যে ধরে রাখো 400টা সিট বিভিন্ন, ধরে রাখো বিভিন্ন কাণ্ডে চলে যাবে, অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বদের থাকবে 400টা সিট। আমি ধরে নিয়েছি 400টা সিট আমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়। ঠিক আছে, তাহলে কটা সিট তোমাদের জন্য? 80টা সিট। আমি বলেছিলাম 80টা সিটের জন্য সবাই পড়ো। ঠিক আছে, ধরে নেবে যে 80টা সিট স্বচ্ছভাবে নিয়োগ হবে। ঠিক আছে, এটা নিয়মও। ঠিক আছে, 400টা সিট যে যা খাচ্ছে খাক, আমার জানার দরকার নেই। 80টা সিট স্বচ্ছভাবে নিয়োগ হবে, এটা নিয়ম, এটা হয়ে এসছে, হবেও। তো হওয়ার কথা ছিল এরকম। কিন্তু এখানে কিছু বলে রাখা জরুরি, এখানে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয় সবার পক্ষে জানাটা খুব জরুরি। যারা জানো তাদের পক্ষে তারা খুব ভালো জানো, এবং যারা জানো না তাদের জন্য বলছি বিশেষ করে কথাগুলো। ঠিক আছে, এখানে কি ছিল ভালো করে সবাই দেখবে। জিকে ছিল 50 নাম্বার, ম্যাথ ছিল 50 নাম্বার। ঠিক আছে, টোটাল টাইমিং কত ছিল? 1 ঘন্টা 10 মিনিট। এবার অনেকের প্রশ্ন, স্যার 1 ঘন্টা 10 মিনিট আপনি কি আমাদেরকে ভুল বোঝাচ্ছে? 1 ঘন্টা 10 মিনিটে পরীক্ষা হয়েছে নাকি? হয়েছে তো 1.5 ঘন্টা। কিন্তু তোমাদের যারা যাও না তাদের উদ্দেশ্যে বলে দিই, 1 ঘন্টা 10 মিনিটেরই পরীক্ষা, তখন বাদ বাকি 20 মিনিট ওই গোল্লা অর্থাৎ ওএমআর সিট পাকাতে গিয়েই চলে যাবে। তো ভালো কথা, এই টোটাল ছিল 50 কোশ্চেন। এবার অনেকের কাছে প্রশ্ন কি স্যার এটা প্রশ্ন, এটা সামান্য, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়, এই 1 ঘন্টা 10 মিনিট অনেক কোশ্চেন, এই মাত্র 100টা কোশ্চেন 1 ঘন্টা 10 মিনিট। তো বলে রাখা জরুরি 50টা অঙ্ক টাইমের মধ্যে নামানো ছেলেখেলার ব্যাপার নয়। অতএব যারা জানো না বা যারা জানেন না এইসব ব্যাপারে, তাদেরকে এই ব্যাপারে একদম এইসব জায়গা থেকে দূরে থাকুন। কারণ একটা ছেলের 50টা কোশ্চেন টাইমের মধ্যে নামানো ম্যাথ, আবার 50টা জিকে করা ছেলেখেলার ব্যাপার নয়। যারা জানেন না, যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাদেরগুলো 10 হাত দূরে থাকুন। ঠিক আছে, রাজনৈতিক জিনিসগুলো 10 হাত দূরে রাখুন। ঠিক আছে, এই 50টা অঙ্ক তুলতে গেলে ঘন্টার মধ্যে একটা ছেলের না জীবন বেরিয়ে যায়। ঠিক আছে, 50টা জিকে আর 50টা ম্যাথ টাইমের মধ্যে আনতে না একটা ছেলে মেয়ের না জীবনে সত্যি প্রচণ্ড কষ্ট করলে তবে এই জায়গায় আসতে হয়। ছেলেখেলা ব্যাপার নয়, দুর্নীতি যেখানে হচ্ছে হোক আমার জানার দরকার নেই, কিন্তু তাই বলে পুরো রাজ্য সরকারের প্রতিটা পরীক্ষায় দুর্নীতি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা জরুরি, এখানে টোটাল ভ্যাকেন্সির মধ্যে 400টা ভ্যাকেন্সি থাকতে পারে। এখানে ফর্ম ফিল আপ করেছিল কতজন জানেন? দেখে নিন, অ্যাপ্রক্সিমেটলি 16 লাখটা টোটাল ফর্ম ফিল আপ করেছে, 16 লাখ ছেলে মেয়ে। ঠিক আছে, এবার এই 16 লাখ ছেলে মেয়েকে টোটাল 6টা শিফটে ভাগ করেছে আমাদের রাজ্য সরকার। ঠিক আছে, এবার অনেকেই বলতে পারো স্যার শুধু রাজ্য সরকারের কথা বলছেন, কেন্দ্রের কথা বলবেন না? কেন্দ্রের কথাও আসবো, দাঁড়াও আগে ঘরটা কমপ্লিট করি, তারপর বাইরে চিন্তা করতে হবে না। টোটাল 16 লাখ ছেলে মেয়েকে টোটাল 6টা শিফটে ভাগ করেছিল। টোটাল কটা সিট? 6টা সিট। প্রতিটা সিট করে করে টোটাল 6টা সিট ভাগ করেছিল। ঠিক আছে, 6টা শিফটে ছেলে মেয়ে নিয়েছে। অথচ দেখুন, আপনারা জাস্ট ভেবে দেখুন, বা যারা আমার কাছে পড়ো তাদের উদ্দেশ্যে যে তোমরা ভেবে দেখো, 16 লাখ ছেলেমেয়ের জন্য 6টা সিট। অথচ বেশ কিছুদিন আগে, মানে এবারের টেটের আগের টেটটা, ওইখানে টোটাল ফর্ম ফিল আপ করেছিল অ্যাপ্রক্সিমেটলি 20 লাখের আশেপাশে। ঠিক আছে, 20 লাখের কাছাকাছি। তখন টোটাল কটা শিফট হয়েছিল জানো সবাই? একটাই শিফট হয়েছিল। তখন অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ সিট ছিল, এই 20 লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছিল, তখন একটাই শিফট, অনলি 1 শিফটে পরীক্ষা হয়েছিল। অথচ এখানে মাত্র 16 লাখ ছেলে মেয়ে, তার জন্য আবার 6টা শিফট।
তো ভালো কথা, 6টা শিফট হতেই পারে, রাজ্য সরকারের ভালো লেগেছে, মনে হয়েছে আমি করবো, করুক, কোনো সমস্যা নেই। কিন্তু 6টা শিফটের প্রতিটা শিফটের কোশ্চেন আউট, সেটা কি মেনে নেওয়া যায়? মোটেও না। প্রতিটা শিফটের কোশ্চেন আউট হয়েছে। এবার যখন ছেলেমেয়েরা গেল কি পিএসসি অফিসে আমাদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে, যে এই 6টা শিফটে কী করে কোশ্চেন আউট হয়, তখন ওনারা বেশ কিছু কথা বললো, যে কথাগুলো সত্যি ভাবনার বিষয়। ওনারা সত্যিই যে জ্ঞানীগুণী ব্যক্তিত্ব, সেটা দেখে তখন বুঝতে পারলাম, বা জিনিসগুলো সবাই আপনাদেরও জানা দরকার, আপনারা যারা জানেন না তাদেরও জানা দরকার, যে কী বলেছে তারা বলছে তোমরা জানো চুরি হয়েছে, তোমরা জানো মোবাইল নিয়ে ঢুকেছে। তো যখন ছেলেমেয়েরা বললো যে হ্যাঁ স্যার মোবাইল নিয়েই তো ঢোকা হয়েছে পরীক্ষা হলে, এবং সেটা অ্যালাও করা হয়েছে, কেউ কিছু ভালো করে চেকও করেনি, তখন ওনার বক্তব্য এরকম ছিল, তা ওরা মোবাইল নিয়ে যখন দেখছিল, তোমরা তখন গিয়ে ভিডিও করোনি কেন? মানে তোমার পরীক্ষা বন্ধ করে দিয়ে ওরা যে মোবাইলে ভিডিও করছে, মোবাইলে দেখছে, কোশ্চেন দেখছে, সেই মোবাইলের ভিডিও করতে হবে তোমাকে। মানে তুমি পরীক্ষার্থী, তুমি পরীক্ষা হলে কী করবে, মোবাইল নিয়ে ঢুকে থাকবে কেন না, কে চুরি করছে আমি দেখবো বা ভিডিও করবে। এটা কি বাস্তবতা? এটা মেনে নেওয়া যায়? এটা কী পরিমাণ শিক্ষিত এরা আমি তো জানি না, হয়তো হতে পারে অনেক বেশি শিক্ষিত, ওই জন্য হয়তো অনেক বেশি জ্ঞান এদের হতেই পারে। তো আরেকটা কোশ্চেন এসেছিলো যে স্যার সব জায়গায় তো দুর্নীতি হয়েছে, সব জায়গায় তো কোশ্চেন লিক হয়েছে, আপনারা কিছু করুন। তো ওনারা আরেকটা উত্তর দিয়েছিল, দারুণ উত্তর। সেই উত্তরটা কী ছিল? টোটাল দেখো বাবা, টোটাল 4টে জেলার কোশ্চেন লিক হয়েছে, সেটা আমরা খবর পেয়েছি, এখনও সব জেলার খবর পাইনি, ওই জন্য আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। মানে 4টে জেলায় কোশ্চেন লিক হয়েছে, সেটা ওরা জানে, সেটা ওরা বুঝতে পারছে, তার সত্ত্বেও ওরা কী বলছে না 4টে জেলায় কোশ্চেন লিক হয়েছে, এখনও বাদবাকি জেলাগুলোর খবর আসেনি, ওগুলো হলে তারপর দেখবো। মানে সব জায়গায় দুর্নীতি হতে হবে, তারপর রাজ্য সরকার বা আমাদের পিএসসি যারা আছেন কর্মকর্তারা, তারা তবে উত্তর দেবেন, ঠিক আছে? তো এটা সবথেকে আজব বিষয়। এই নিয়ে খুব একটা বেশ কিছু যারা বড় বড় ইউটিউব চ্যানেল, যারা হচ্ছে কথা অনেক টাকা নিয়ে পড়ায়, তারা দেখলাম না যে কেউ কিছু এই নিয়ে মুখ খুলছে। তার থেকে বড় বিষয় কোনো রাজনৈতিক ব্যক্তিরা সেরকম কিছু দেখলাম না যে খুব একটা বেশি বলতে শুনলাম, তো আজ পর্যন্ত না, এখনও তো শুনতে পাইনি। আমরা যদি কেউ শুনতে পান তো বলবেন, অবশ্যই বলবেন, আমি তো জানি না, হতে পারে, অনেকে বলতে পারে। আচ্ছা, সবথেকে খারাপ লাগার বিষয় যে এতগুলো জিনিস হয়ে গেল স্যার, তার মধ্যে খারাপ লাগার জিনিস আপনার কোনটা? সবথেকে খারাপ লাগার জিনিস কি জানবে? কত ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল বললাম? 16 লাখ, ঠিক আছে? পিএসসি ভবনে কতজন গেছে তোমাদের আইডিয়া আছে? পিএসসি ভবন অভিযান করা হয়েছিল, কতজন গেছে জানো? এই 16 লাখ ছেলেমেয়ের মধ্যে 100 থেকে 150 মতো এই কজন গেছিলো, ঠিক আছে? এটা সবথেকে মজার বিষয় যে 16 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিল, তা আমাদের গেছে কজন আন্দোলন করতে? 100 থেকে 150 জন। সবথেকে মজার বিষয় না? দেখো, লাগবে 16 লক্ষ ছেলেরা ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা দেখেছে 16 লক্ষ ছেলে মেয়ে, যাই হোক, কিন্তু গেছে কজন? 100 থেকে 150 জন। বাদ বাকি সবাই ভাবছে তো ঠিক আছে, ওরা আন্দোলনে যায় যাক, তাদের আমার কী যায় আসে, ওরা আন্দোলন করুন না, আমি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবো। তোমরা কী ভাবছো এই পরীক্ষায় দুর্নীতি হয়েছে মানে পরের পরীক্ষাগুলো ভালো হবে? তোমরা কী করে আশা করলে যে যেখানে পর দুর্নীতি হচ্ছে সেখানে কী করে আশা করলে যে তোমরা যে পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে বা পরবর্তী পরীক্ষাগুলো মানে পুরোপুরিভাবে স্বচ্ছভাবে হবে? কী করে আশা করো? আচ্ছা, তোমাদের এই বিষয়ে বেশ কিছু ক্যালকুলেশন করে বেশ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরা খুব প্রয়োজন। চলো দেখে নেওয়া যাক। তার কিছুদিন আগে, বেশ কিছু মাস আগে একটা পরীক্ষা হয়েছিল রাজ্য সরকার টেট, প্রাইমারি টেট। তোমরা অনেকেই নাম শুনেছো, খুব মানে প্রাইমারি টেট বা টেট হলে অনেক ছেলেমেয়েরা আসে, ঠিক আছে? অনেক ছেলেমেয়েরা আসে পরীক্ষা দিতে। প্রাইমারি টেট ঠিক আছে? এই পরীক্ষার ক্ষেত্রে সবাই ভাবছো স্যার এটা তো দুর্নীতিমুক্ত হয়েছে, স্যার এটা কোনো রকম কোনো কিছু হয়নি, স্বচ্ছভাবে হয়েছে। না রে বাবা, স্বচ্ছভাবে কিচ্ছু হয়নি। এক্ষেত্রে পরীক্ষা ঢোকার 10 থেকে 15 মিনিট আগে উত্তর বেরিয়ে গেছিলো, যারা পেয়েছে তারা টাকা দিয়েছে, তারা পেয়েছে কোশ্চেন লিক আউট হয়েছে, অবশ্যই হয়েছে। আচ্ছা, এগুলো গেল ছোটোখাটো ব্যাপার। এই এবার তোমাদের অনেকে বলছেন স্যার এটা কি ছোটোখাটো ব্যাপার বলছেন? এই প্রাইমারি টেটেতে দুর্নীতি, এখানে দুর্নীতি, আপনি ছোটোখাটো ব্যাপার বলছেন? তবে অনেকের আবার প্রশ্ন হতে পারে স্যার শুধু রাজ্য সরকারের কথা বলছেন, স্যার শুধু সেন্ট্রালের দিকে যান। যাবো, আমি বলেছি যখন যাবো, অবশ্যই যাবো, ঠিক আছে? আগে একটু রাজ্য সরকারের দিকে একটু আলোচনা করে নিই। প্রাইমারি টেটের এই কন্ডিশন হয়ে আছে, এবং অনেকের মনে হবে স্যার এই যে সামান্য এইগুলোকে আপনি, এই জিনিসগুলোকে আপনি সামান্য বলছেন স্যার, আপনি কী স্যার আপনি এরকমভাবে বলতে পারেন? তো ঠিক আছে, তো সামান্য কেন বলবো না, একটু দেখে নাও। বেশ কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে? আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই ওটা ডব্লিউবি কনস্টেবল ছিল, লেডি কনস্টেবল ছিল না ডব্লিউবি কলকাতা কনস্টেবল ছিল, লেডি কনস্টেবল, কিন্তু লেডি তো অবশ্যই ছিল, লেডি কনস্টেবল ছিল অবশ্যই, সেটা কনস্টেবল, ঠিক আছে? এখানে বেশ একটা মজাদার জিনিস হয়েছে। তোমাদের অনেকের প্রশ্ন স্যার মজাদার জিনিস, এখানে এই কোনো ভালো কিছু খাওয়া দাওয়ার কথা বলছে? মোটেও না। কোন মজাদার জিনিস কী হয়েছে সেটা দেখে নাও। এখানে তিনটে স্টেপ হয় যে কোনো পরীক্ষা, নর্মালি রাজ্য সরকার পরীক্ষা 3টা করে স্টেপ রাখা হয়। একটা প্রিলি, একটা মেন, তারপরে তার মাঝখানে একটা থাকে মানে পিএমটি পিইটি, অর্থাৎ দৌড় ফৌড় থাকে, শারীরিক মাপজোক, ঠিক আছে? ওই জায়গাটা স্কিপ করলাম।
আচ্ছা, পিলিতে বেশ কিছু নাম আমার সামনে এসছে, সে নামগুলো আর নিলাম না, শুধু তাদের জিনিসগুলো বলছি কী কী হয়েছে। বেশ কিছু মেয়ে, একটা দুটো না, অনেক মেয়ে যারা পিলিতে মনে হয় 5 নাম্বার ছিল 25 থেকে 35, এরকম যেটা হবে, হয় 25 নয় 35, আমি ধরলাম 35-এ 5 নাম্বার ছিল, আমি ধরলাম পিলিতে 35-এ 5 নাম্বার ছিল। বেশ কিছু মেয়ে দেখলাম 35 করে পেয়ে পাস করেছে, বেশ কিছু মেয়ে, একটা দুটো মেয়ে না, অনেক মেয়ে 35 করে পাস করেছে। খুব ভালো কথা স্যার, পাস তো করেছে, আপনি এইভাবে কথা বলছেন কেন? পাস করেছে, অবশ্যই করেছে, আমি একবারও বারণ করছি না। আচ্ছা, মেনে থাকে 85 মার্কস, তাহলে পিলিতে কত থাকে? পিলিতে থাকে 100, ঠিক আছে, পিলিতে থাকে 100, মেনে থাকে 85 মার্কস। তো পিলিতে কত পেয়েছে? 100 মধ্যে 35, অর্থাৎ 35%। কিন্তু কোন ক্ষমতা বলে আমি জানি না, সেই সব মেয়েগুলো, এর মধ্যে ম্যাক্সিমাম মেয়ে যারা 35 পেয়েছে, তারা এখানে কত পেয়েছে জানো? 85 এর মধ্যে 85, আউট অফ 85। তোমাদের কি সবাই কি ভাবো কি ঘাসে মুখ দিয়ে চলে? কেউ কিচ্ছু বোঝে না। যে মেয়েটা এখানে টেনে টুনে পাস করেছে, সে মেয়েটা 85 পেয়েছে, মেনে 85-85। তো তার মানে এ হয় খুব ভালো একটা মাস্টারের কাছে গেছে। তো যদি এরকম সত্যি আমাদের রাজ্যে যদি এরকম কোনো মাস্টার থাকে যে পিলিতে টেনে টুনে পাস করা ছেলে মেয়েদেরকে মেনে যদি পুরো 85-85 পায়, এরকম যদি মাস্টার জানা থাকে কারোর, অন্তত আমার তো জানা নেই, যদি কারো জানা থাকে সেরকম মাস্টারকে অবশ্যই বলবে, আমি টিচার নিতে, আমি ওখানে করতে যাবো। আমি নিজে ওখানে শেখা, সত্যি ওরকম একটা গুরুদেব মানুষের কাছে আমার শেখা দরকার। তো ওরকম মানুষদেরকে আমি সত্যি হাত জোর করে প্রণাম করছি, এরকম মানুষের কাছে সত্যি গিয়ে আমি শিখবো। সত্যি আমি তাহলে কিছুই জানি না। আমি কেন, এর রাজ্যে মোটামুটি 99% টিচার আমি বলবো, তার সেই 1%-এর মধ্যে এই আছে, এই টিচার আছে, তাই আমি বললাম 99% টিচাররা ওই এনার কাছে যাবো যিনি 85 পাইয়ে দিয়েছেন। যে মেয়েটা পিলিতে টেনে টুনে পাস, সে মেনে পেয়ে গেল 85-এ 85। এই যে জায়গাটা না, ওই সব মাস্টারের কাছে আমি যেতে চাই অন্তত, যে সত্যি ওনার কাছে আমার অনেক কিছু শেখার আছে। সত্যি উনি ভগবানের থেকে অন্য লেভেলে, ভগবানের ওপরে বলবো না, ভগবানের গায়ে গায়ে আছে উনি। কিন্তু তার কারণে যে মেয়েটা 35 পেল পিলিতে, সে কী করে পেয়ে গেল বিয়েতে মেনে 85-তে 85? তো দেখুন, সবাই তো ঘাসে মুখে ওই কী বলে, ঘাসে মুখ দিয়ে তো চলে না। তো সেই জিনিসগুলো সবই আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আর তোমাদের অনেকের উদ্দেশ্যে বলেছি, অনেকে আশা করছো যে স্যার এই আন্দোলনে আমরা গেলাম না তো কী হয়েছে, পরে তো পরীক্ষা আছে, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা আছে, আরও পরীক্ষা আছে, সব শেষ হয় স্যার বুঝে নেবো। তো সত্যিই বুঝে নেবে, প্রতিটা জায়গায় এখন দুর্নীতি হচ্ছে, ওখানেও হবে, তোমাদের কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। ও হ্যাঁ, বলে রাখা জরুরি, পিএসসি দপ্তর থেকে আরেকটা কথা বলেছিল যে তোমরা এসছো ঠিক আছে, তোমরা এখানে কেন এলে? তোমরা তো কোর্টে গেছো, কোর্ট থেকে বুঝে নাও না এখানে কী জন্য এসছো। তো তাদের ব্যাপার স্যাপারই আলাদা হয়, হতে পারে উনি অনেক মহান ব্যক্তি বা অনেক বেশি পড়াশোনা জানে, সমস্ত টিচার বা সমস্ত এসব ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের থেকে, হয়তো সেই জন্য এরকম অবস্থা। তো দেখো, একটাই কথা বলবো, খারাপ লাগে এখানে একটাই, যে 16 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিল, এর মধ্যে যদি অন্তত বেশ যদি 1 লাখ ছেলেমেয়ে যদি রাস্তায় নামতো না, আর এর হয়তো আমাদের রাজ্যটা একটু অন্যরকম হতে পারতো। একদমই বাস্তব কথা বলছি। দেখো না তোমরা, 16 লাখ ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, আমি ধরলাম তার মধ্যে ধরো অ্যাপ্রক্সিমেটলি 6 লাখ বাদ গেছে, 6 লাখ ধরো পরীক্ষাতে যায়নি, তাহলে পড়েছিল কত? 10 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। এই 10 লাখের মধ্যে 1 লাখ ছেলেমেয়েরা যেতে পারলো না, যে সত্যি স্বচ্ছভাবে নিয়োগ হওয়া দরকার আছে, কিন্তু কেউ যায়নি। অনেকে ভাবছো স্যার ও ঠিক আছে, আবার পরের বার পরীক্ষা বুঝে নেবো, কিন্তু তোমরা এটা ভাবছো না, অনেক ছেলেমেয়েরা এমন আছে যারা এবছরের লাস্ট পরীক্ষা দিতে পেরেছে, যারা দাঁতে দাঁত চেপে এত বছর ধরে লড়াই করেছে যারা চাকরি পাবো, এবারে হয়তো তারা জীবনের লাস্ট পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু আর সুযোগ পাবে না, ঠিক আছে। আমি বারবার একটা কথা বলি, আমার স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে একটাই কথা বলি, দেখো কে কত টাকা খেলো, কে কোথায় কত টাকা রেখেছে, আমার সত্যি এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমার জানার কোনো ইচ্ছা নেই। আর আমার সত্যি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি কোনো আমার বিশ্বাস নেই বা কোনো ইচ্ছা নেই, বা ওদের প্রতি কোনো আমার ইন্টারেস্ট নেই, কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, ঠিক আছে। কিন্তু তোমরা এটা, আমি বারবার বলি যে এরা খাচ্ছে, কে কত খাচ্ছে আমার জানার দরকার নেই, আমি এসব ব্যাপারে ইন্টারেস্ট রাখি না, এই শুনছি ব্যাস। কিন্তু আমার কথা হচ্ছে এরা স্বচ্ছভাবে নিয়োগটা করতে পারে না, এতগুলো ছেলেমেয়ের জীবন দাঁড়িয়ে আছে এর উপরে। শুধু যদি এই ধরলো 480 জন ছেলেমেয়ে চাকরি পেত যদি ফুড এসআইতে, এখন যদি বা কেস হয়ে গেছে, ওর রেজাল্ট আদেও কোনো বেরোবে কিনা আমি জানি না, 480 জন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে, যদি 480 জন ছেলেমেয়ে পরীক্ষা পেত, মানে চাকরি যদি পেয়ে যেত, তাহলে 480টা পরিবার দাঁড়িয়ে যেত। কত ছেলে আছে যারা দিনমজুরি খেটে এসে পড়াশোনা করে, সারাদিন দাঁতে দাঁত চেপে লড়াই করছে, তাদের কি হবে? অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে না ইউনিটি নেই, ঠিক আছে। যদি আজ ধরো তো ভাবো তো, যদি 1 লাখ ছেলে মেয়েদের রাস্তায় নেমে যেত, তার সঙ্গে তার পরিবারে যদি প্রতিটা পরিবার থেকে একজন করে আসতো, তাহলে 1 লাখ প্লাস 1 লাখ 2 লাখ ছেলে মেয়ে রাস্তায় নামা, পুরো রাস্তা না পুরো ব্লক হয়ে যেত, রাজ্য সরকার না কেঁপে যেত, যে কোনো রাজ্য সরকার কেঁপে যেতে বাধ্য। সে জায়গা দেখো এই 100 থেকে 150 জন, ওরাও না ব্যাপারটাকে হালকাভাবে নিয়েছে, যে কোনো রাজ্য সরকার। আমি নিজে যদি একটা ঠিকঠাক পোস্টে রাখতাম, আমিও না ব্যাপারটাকে হালকাভাবেই নিতাম। ভাই 16 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে, তার মধ্যে দেখো না এত লোকের মাথা ব্যথা নেই, মাথা ব্যথা করি না, মাত্র 150 না, তুই যা দেন দেখি
এরকম একটা চিন্তাভাবনা আসতো মাথায়। এটা একদম বাস্তবতা তোমাদেরকে বলছি। অর্থাৎ দেখো ইউনিটি যতদিন না আসবে, ছেলেমেয়েদের যতক্ষণ না সজাগ হবে না, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোমরা বেশ কিছু বছর আগে জানো না, হয়তো জানো কি জানো না আমি জানি না, বেশ কিছু বছর আগে কেন্দ্র সরকার একটা পোস্ট এসেছিল রেলে গ্রুপ ডি, 2019 সালটা। এবার রাজ্য থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, ঠিক আছে, 2019 সাল রেলে গ্রুপ ডিতে সে বছর বলা হয়েছিল যত গ্রুপ ডি যত ছেলেমেয়ে নেওয়া হবে পুরোটাই নেওয়া হবে কি, তারা যেন আইটিআই করে থাকে, অর্থাৎ আইটিআই বাধ্যতামূলক। আমি যদি খুব বেশি না ভুল করে থাকি তো এরকম একটা কথা এসেছিল, এরকম একটা নোটিশও পাবলিশ হয়ে গেছে যদি আমি খুব বেশি না ভুল করে থাকি। সে সময় আমাদের রাজ্য সরকারের মানে আমাদের রাজ্যে ছেলেমেয়েদের মধ্যে দেখলাম না যে হচ্ছে কি গিয়ে একটু আন্দোলন করি বা কিছু বলি, তো সেরকম সেই গরম ব্যাপারটা দেখলাম না যে ভুল হচ্ছে। একটা জাস্ট একটা কথা হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে পারে যে আপনি ভুল করছেন, তাদের কোনো অধিকার আছে কি সরকারি চাকরি করার? তোমার সামনে অন্যায় হচ্ছে, তুমি যদি বলতে না পারো যে তোমার সামনে অন্যায় হচ্ছে, হ্যাঁ এটা ভুল হচ্ছে, যদি কাউকে থেকে ভয় পেয়ে যাও, তাহলে আমার তো মনে হয় না তোমার সরকারি চাকরি পাওয়ার মানে যোগ্যতা অর্জন করেছো, আমার তো মনে হয় না। তো যাই হোক, সেই বিষয়ে আসে কী হয়েছিল 2019 সালে যখন রেলে বলে দেওয়া হয় আইটিআই বাধ্যতামূলক, তখন আমাদের রাজ্য থেকে সেরকম কেউ খুব একটা মাথা চাড়া দেয়নি বা কেউ কিছু বলেনি। কিন্তু এক জায়গায় ছেলেমেয়েরা লাফালাফি করেছে এবং তারা এসে বিভিন্ন সেটা প্রোটেস্ট করেছিল। কোথাকার? বিহার। আমার সত্যি ভালো লাগে যে বিহারের ছেলেমেয়েরা ওরকমভাবে ইউনিটি অন্তত আছে যে অতগুলো ছেলে একসঙ্গে আন্দোলন করেছিল, যার ফলাফল ওরা আইটিআই বাদ দিতে বাধ্য হয়েছিল। কিন্তু তাহলে ইউনিটি তো ছিল, কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েদের কী হয়েছে আমি তো বুঝতে পারছি না। দেখো না, 16 লক্ষ ছেলেমেয়ের মধ্যে মাত্র হচ্ছে কি কজন হচ্ছে 100 থেকে 150 গেছে এতে আন্দোলনে নেমেছে। তাহলে কী বলবো বলো? তো কিছু বলার নেই, সবাইকে বলো আন্দোলনটা না মন থেকে আসে। আগে দেখো যে মনে রাখবে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা ঠিক নয়। একটা রাজ্য আছে যেখানে হচ্ছে কোশ্চেন লিক হলে, নর্মালি কোশ্চেন লিক হলে এরকম না গভর্নমেন্ট উল্টে দেয়, গভর্নমেন্ট এরকম কাঁপিয়ে দেয়। মানে একটা রাজ্য আছে, না আমি বলছি না, অনেক রাজ্যই আছে, তোমরা অনেকেই জানো। এরকম না কোশ্চেন লিক হলে না এরকম পুরো রাজ্য এরকম দুলিয়ে দেয় ছেলেমেয়েরা। সেই জায়গায় আমাদের রাষ্ট্রে পর পর কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, পর হচ্ছে আমার ছেলেমেয়েদের মধ্যে না সেই জায়গাটা নেই যে বলবো, প্রতিবাদ করবো। ছেলেমেয়েরা আন্দোলনের নামতে ভয় পায় কেন আমি জানি না। আমি তো বলছি, তোমরা যদি কোন মনে করো যে আন্দোলনের সাথে নামা দরকার আছে, বলবে অবশ্যই, আমি তোমাদের সামনে থাকবো। আর কিছু হোক না, আমি তোমাদের সামনে থাকবো, এই কথাটা আমি বিশ্বাসটা দিলাম যে আমি তোমাদের সামনে থাকবো। তো এতক্ষণ তোমাদেরকে যেসব কথা বলছিলাম এর উপরেও একটা সারপ্রাইজ আছে। তোমাকে প্রতি মুহূর্ত বলছে, প্রতি মুহূর্ত তোমাদেরকে সারপ্রাইজ দিয়ে যাবো আমি, ঠিক আছে? চলো, রিসেন্টলি আমাদের হচ্ছে রাজ্য সরকার একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা কনস্টেবলের একটা ফর্ম বেরিয়েছে বা নোটিফিকেশান বেরিয়েছে, ঠিক আছে? তার ফর্ম ফিল আপও মোটামুটি হয়ে গেছে, মেবি কমপ্লিটও হয়ে গেছে। সেখানে সেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি মানে খুব বেশি আলোচনা করলো না দেখলাম, ঠিক আছে? তো ওই কী ছিল নোটিফিকেশানে ভালো করে দেখো। টোটাল ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি কত ছিল? 11,749 টোটাল ভ্যাকেন্সি ছিল। কতজন বলেছি? 11,749। তো তোমরা সবাই ভাবছো বাহ স্যার কী ভালোটা হলো, যারা এই এতদিন খাটাখাটনি করছে, দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে, তারাই 11,000 ছেলেমেয়ে, এই 11,000 12,000 ছেলেমেয়েরা কি সরকারি চাকরি পাবে, এরা কি কনস্টেবলের চাকরি পাবে। কিন্তু এর মধ্যেও রাজ্য সরকার একটা সারপ্রাইজ দিল, ঠিক আছে? প্রথম দিন একটা নোটিফিকেশান বের করলো, করার পর নেক্সট দিন আবার নোটিফিকেশান, ঠিক আছে, বের করলো। সেই নোটিফিকেশানটা আগেরটা ডিলিট করে দিয়ে নতুন নোটিফিকেশান এলো। তার ফলাফল কী হলো? এখানে বলা হলো জেনারেল, এসসি, এসটি এদের জন্য আসন কী হলো, কটা রাখা হয়েছে? 3120। এটা রাখা হয়েছে কাদের জন্যে? জেনারেল, এসসি, এসটি এদের জন্যে, ঠিক আছে? তাহলে বাদবাকি সিটটা গেল কোথায়? তোমাদের প্রশ্ন যে বাদবাকি সিটটা, স্যার এই বাদবাকি সিট কোথায় গেল? মাত্র দেখো না 12,000 সিটের মধ্যে 3,120টা গেল এসসি, এসটি, জেনারেল, মানে যারা নর্মালি যেটা হয় আর কি। তাহলে বাদবাকি সিটটা গেল কোথায়? তো বলে রাখা জরুরি, বাদবাকি যে সিটটা করে থাকে সেটাকে পার্সেন্টেজে করলে হয় 73.44%। অর্থাৎ যদি বিয়োগ করে দাও 11749 থেকে 3120, অর্থাৎ 926, আর এখানে হচ্ছে কথা 8। তাহলে কী হলো? এই যে গেল এই যে কনস্টেবলটা, এরা কোথায়? এরা কোথা থেকে আসবে? ঠিক আছে, এটা নিয়ে হবে কোথা থেকে না, সিভিক ভলেন্টিয়ার থেকে। সিভিক আরও কী সব নাম দিয়ে রেখেছে সেগুলো থেকে। তো ভাবো জাস্ট, দেখো আমি কারোর বিরুদ্ধে কথা বলছি, সিভিক ভলেন্টিয়ার যারা দেখছো আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি, দেখো এখানে খারাপ লাগার কোনো কারণ নেই। এখানে জিনিসটা আমার বেশি খারাপ লাগে তার কারণ দেখো যারা এতদিন দাঁতে দাঁত চেপে লড়াই করলো, তারা ভাবলো এই কনস্টেবলের এই পোস্টটা আমাদের, সেই জায়গায় সিভিক ভলেন্টিয়ার কত খেয়ে এলো না 8,629। আর এই সংরক্ষণ কথার মানে হচ্ছে কি জানো? এখানে ধরো কোনো ছেলে খেটে খুঁটে খুব ভালো খাটাখাটনি করলো, করে কত পেয়েছে? 45 থেকে 50। অথচ এরা পেয়েছে ধরো 2, 3, 4। কিন্তু এরা 2, 3, 4 পেলেও এরা চলে আসবে কি রিজার্ভেশন ক্যাটাগরিতে চলে আসবে কি, এরা
চাকরি পেয়ে যাবে, আর এরা 45 পেয়েও হয়তো চাকরি পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে মজার বিষয়। তো বলে রাখা জরুরি, আর্টিকেল 335, ভালো করে সবাই শুনবে, যদি কারোর মনে হয় যে স্যার এটা ভুলভাল বলছেন তো আমি দেখিয়ে দেবো পাশে। ঠিক আছে, আর্টিকেল 335, এই আর্টিকেল 335-এ বলা হয়েছিল তপশিলি জাতীয় উপজাতিদের সংরক্ষণ করা হবে কি না সরকারি চাকরির ক্ষেত্রে, এটা বলে দেওয়া হয়েছিল আর্টিকেল 335-এ, বলে দিয়েছি, আমি বলিনি এটা। ঠিক আছে, এটা হচ্ছে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন বলে দেওয়া হয়েছিল। ঠিক আমি বুঝতে পারছি না ঠিক এক্স্যাক্টলি কোন কারণে, এই কোন আইন অনুযায়ী, সবথেকে বড় কোন আইন অনুযায়ী যে এতগুলো ছেলেমেয়েকে সংরক্ষণ করা হলো, বা 73.44% ছেলেমেয়েদেরকে সংরক্ষণ করা হলো, এটা কি আইনের বিরুদ্ধে নয়? নাকি এটা হতে পারে যে হয়তো নতুন কোনো আইন বের করে নেওয়া হয়েছে, হতেই পারে, নাথিং ইজ ইম্পসিবল। নতুন আইন অনুসারে হয়তো 73.44% সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের অনেকে প্রশ্ন, স্যার এরাও তো মাধ্যমিক পাস তো চেয়েছে স্যার, যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে এরাও তো মাধ্যমিক পাস স্যার, তাহলে আপনি এরকমভাবে আলাদা করছেন কেন? দেখো, মাধ্যমিক পাস দুরকম হয়, একটা যে ছেলেরা মাধ্যমিক পাসে সব কিছু জানে, আর এমন আমি মাধ্যমিক পাস ছেলে মেয়ে দেখেছি যারা হচ্ছে যোগ এখনও ভুল করে, তারাও মাধ্যমিক পাস। ঠিক আছে, যারা এতদিন দাঁতে দাঁত চেপে লড়াই করে গেল, তাদের জন্য কিচ্ছু ভাবলো না কেউ। এই যে সিভিক ভলেন্টিয়ার কেন নিয়োগ হলো, আর হ্যাঁ বলে রাখা জরুরি, রাজ্য সরকার এই সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড এগুলো নেওয়া হয়। ঠিক আছে, যদি আমি খুব বেশি না ভুল করে থাকি, এর মধ্যে সিভিক ভলেন্টিয়ার আর হোমগার্ড এদের মধ্যে 99.99% নিয়োগ হয় বিভিন্ন রকম কি নেতা মন্ত্রীদের হাত ধরে, আর কি হয় বড় বড় পুলিশ অফিসারদের বা কোনো পুলিশ অফিসারের বললে তবে এইগুলো নিয়োগ হয়। ঠিক আছে, তাদের মাধ্যমে আর কি। তোমাদের মনে হচ্ছে স্যার কেন স্যার, আমার দাদা তো এইভাবে ভালোভাবে পেয়েছে, তো দেখো এই যে আমি তাকে রেখেছি কত 0.01 ক্ষেত্রে, এটা বাদ বাকি এত % ছেলে মেয়ে এরা সব ওইভাবেই নিয়োগ হয়। ঠিক আছে, এবং হ্যাঁ তোমাদের বলে রাখা জরুরি, বর্তমান সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে সেখানেও টাকা দিতে হচ্ছে, এবং হোমগার্ড নিচ্ছে তাতেও টাকা দিয়ে ঢুকছে সবাই, মানে যেটাকে বলা হয় তোমাদের ক্ষেত্রে কি না ঘুষ, ওই ঘুষ দিয়ে এখানে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে চলছে কি না, ঘুষ বলা যাবে না, এটাকে বলা হয় ডোনেশন, ভালো ভাষায় বলা হয় ডোনেশন দিয়ে এরা এখন কি সিভিক ভলেন্টিয়ার ঢুকছে ডোনেশন দিয়ে। তো একটা কথা ভাবো, একটা সিভিক ভলেন্টিয়ার যে সারা বছর পড়লো না, ঠিক আছে, টেনে টুনে 2, 4, 5 পেলো, তারা সংরক্ষণের জন্য তারা ঢুকে গিয়ে চাকরিটা করছে। আর যারা এত বছর ধরে আর্টিকেল পড়ছে, সংবিধান, রীতিমতো ব্যাপার একটা, সংবিধান পড়ছে, অঙ্ক করছে, জিআই করছে, ইংরাজি পড়ছে, তাদের সঙ্গে এদের তুলনা করা হচ্ছে না। আমি বলছি না যে এদের সংরক্ষণ করা উচিত নয়, যদি মনে হয় সংরক্ষণ করবে, এদের যদি 40% পাস করাও, তাহলে 30-এ পাস করাও, অবশ্যই ছাড় দাও, বা 25-এ পাস করাও, আমি একবারও এর মধ্যে এর বিপরীতে যাচ্ছি না। এরা চাকরি বাকরি করছে বাবা, এদের একটু ছাড় দেওয়া দরকার, আমার মনে হয় ছাড় দাও, কিন্তু এরা 40 পাক, এরা 25-এ পাস করাও, আমার মনে হয়। কিন্তু সংরক্ষণ মানে বুঝেন, পুরোটাই ওরা যাই পাক না কেন ওদেরকে নিতেই হবে 73.44%। ঠিক আছে, এবার বলুন, যারা এত বছর ধরে এইভাবে তারা এরকমভাবে দুর্নীতিভাবে তারা ঢুকলো, তারা কী করে ভাবছেন যে মানুষের সেবা করবে? এটা নর্মালি একটা কথা ভাবো, তুমি একটা ব্যবসায় 2 লাখ টাকা ঢুকিয়েছো, ইনভেস্ট করেছো, ঠিক আছে, তোমার প্ল্যানিং কি থাকবে ব্যবসার মধ্যে যাও করে যত তাড়াতাড়ি সম্ভব ওই 2 লাখ টাকাটা তুলে নিই, তারপর যে লাভ হবে সেটা আলাদা প্রশ্ন। ঠিক এক্স্যাক্টলি যখন তুমি 10 লাখ টাকা দিয়ে ঢুকবে বা 2 লাখ টাকা দিয়ে ঢুকবে, তোমার টার্গেটই থাকবে ওই 2 লাখ টাকাটা আগে তুলবো, সে যে করেই হোক। মাইনে তো পাচ্ছি সেটা আলাদা কথা, মাইনে তো আমি খাটছি বলে পাচ্ছি, কিন্তু ওই 2 লাখ টাকা কেন তুলবো না, ওটা তো আমি কী দিয়েছি, ডোনেশান দিয়েছি, ওই টাকাটা তোমার তুলতেই হবে, ডোনেশনের টাকাটা তোমার তুলতেই হবে। তো বর্তমানে কেউ একবারও বললো না যে সিভিক ভলেন্টিয়ারের সংরক্ষণ বাতিল করা হোক। সিভিক ভলেন্টিয়ার সংরক্ষণের পয়েন্ট পরে দেখবে সাব ইন্সপেক্টর সিভিক ভলেন্টিয়ারের সংরক্ষণ রাখছে, তারপর দেখবে WBCS দেখবে সিভিক ভলেন্টিয়ার সংরক্ষণ রাখছে। যদি প্রতিবাদ না করো এর ফলাফল কিন্তু ভুগতে হবে। ঠিক আছে, এখন থেকে যদি না প্রতিবাদ করো এর ফলাফল কিন্তু সুদূর ভবিষ্যতে অবশ্যই তোমাদের ভুগতে হবে বলে দিচ্ছি। এখন সবে সিভিক ভলেন্টিয়ার কত % নিয়োগ করে, কত % সংরক্ষণটা দেখো তোমরা তাকিয়ে, 73.44%, 1%, 2%-এর কথা হচ্ছে না এখানে, 73.44% সংরক্ষণ। এটা ছেলেখেলার ব্যাপার নয়। এখন সবে কনস্টেবলে হাত মেরেছে, এরপর WBCS হাত মারবে, তারপর বলবে কি SI-তে হাত মারবো, ঠিক আছে, তারপর বলবে কি তোমার টিচার টেট, প্রাইমারি টেটের ক্ষেত্রেও বলবো সংরক্ষণ করবো। নাথিং ইজ ইম্পসিবল, সব কিছু পসিবল, যখন এক্ষেত্রে পসিবল তখন ও ক্ষেত্রেও পসিবল। ঠিক আছে, তুমি দেখো না এত বছর ধরে সংবিধান লেখা হয়েছে, ডক্টর B.R. আম্বেদকর, গুরুদেব মানুষ যাই হোক, উনি একটা সংবিধান তৈরি করে গেছেন আর্টিকেল 335, যেখানে বলে দেওয়া ছিল কি তপশিলি জাতীয় উপজাতিদের সংরক্ষণ সরকারি চাকরির ক্ষেত্রে, যদি আমি খুব বেশি না ভুল করি এটাই, আমি তাও পাশে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর্টিকেল 335 এর বিরুদ্ধে একটা নতুন সংবিধান তৈরি হয়ে গেল যেখানে 75% সিভিক নিয়োগ হচ্ছে। এগুলো ছেলেখেলা ব্যাপার নয়।
বারবার বলছি এই যে সিভিক ভলেন্টিয়ার সংরক্ষণ এটা অবিলম্বে বাতিল করা দরকার। আমি একবারও বলছি, আমি সিভিক ভলেন্টিয়ার যারা দেখছো তাদের বিরুদ্ধে আমি একবারও বলছি যে তোমাদের বিরুদ্ধে আমি নই মোটেও। তোমরা দেখো সবাই যারা 40 পাচ্ছে, তোমাদের 35 বা 25-এ পাস করা, আমার তাতেও কোনো ইয়ে নেই, সন্দেহ নেই, বা ঠিক আছে করুক, এতদিন তো তাই হয়েছে, আমি তারও বিরোধিতা করছি না। কিন্তু এই 74 পয়েন্ট এতগুলো ছেলে যারা এত বছর ধরে খাটলো, তাদের জন্য মাত্র 3120টা সিট, আর বাদ বাকি পুরো সিভিক। আর তোমাদের বারবার বলছি যারা জানো তাদের উদ্দেশ্যে বলছি, কারণ সিভিক ভলেন্টিয়ার কিন্তু ওইভাবেই নিয়োগ হয় যেভাবে আমি বললাম। ইনফ্যাক্ট তোমরা যদি পারো অনেক সময় গিয়ে দেখবে তোমাদের সিভিক ভলেন্টিয়ার জন্য ফর্ম তুলতে গেলে ফর্ম কোথাও দিচ্ছে না। তোমরা জানো কি না জানি না, সিভিক ভলেন্টিয়ারের জন্য ফর্ম তুলতে গেলে ফর্ম দেয় না এখন। কি না যাও তুমি কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে বলে আনো, বা তাদের কাছ থেকে নিয়ে নাও, আমাদের কাছ থেকে নিও না, বা আমরা দেবো না, বা ফর্ম যদি দিয়েও দেয় তোমাকে নিয়োগ নেবে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে। এবার দেখো কয়েক ক্ষেত্রে হয়তো আলাদা কিছু হচ্ছে, কয়েক ক্ষেত্রে সেটা কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তারপর ম্যাক্সিমামটা যেদিকে হচ্ছে আমাদের সেদিকে ভাবতে হবে। ওই বলে না যেদিকে হচ্ছে বেশি হাত, যেদিকে হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠ বেশি, সংখ্যাগরিষ্ঠতা, সেদিকে তো বেশি ভাবতেই হবে, ঠিক আছে। যেদিকে বেশি ভোট পড়ছে সেদিকে আমার ভাবতে হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এইভাবে নিয়োগ হয়। আজ পর্যন্ত আমি হোমগার্ডের আজ পর্যন্ত কোনো আলাদাভাবে ভ্যাকেন্সি দেখলাম না। অথচ হোমগার্ডে প্রতি বছর নিয়োগ হচ্ছে, হোমগার্ডে প্রতি বছর নিয়োগ হয়। তারা কোথা থেকে যায়? তারা কি ভেতর থেকে সব নিয়ে নেয়। আমি তো জানি অনেককেই ওইভাবে নিয়েছে, আমার চেনাশোনা অনেককেই নিয়েছে। তো দেখো যারা চাকরি পাচ্ছে না তার বিরোধিতা করছে, কিন্তু সেটা স্বচ্ছভাবে নিয়োগ হোক না। এতগুলো ছেলেমেয়ে তোমরা ভাবো না, এতগুলো ছেলেমেয়ে যারা এতদিন ধরে পড়াশোনা করলো তাদের জন্য কিছু নেই, আর যারা হচ্ছে কথা টুক করে সিভিক ভলেন্টিয়ার ঢুকে গেলো, তারা এরম ঢুকে গেলো এরমভাবে চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে সবাই এবার টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার ঢুকবে। তো এবার চলো অনেকক্ষণ রাজ্য সরকারের কথাই এলাম, এবার সেন্ট্রালের একটু কথাই যাই। সেন্ট্রালের কথা এবার আসবো। দেখো সেন্ট্রালের একটা বোর্ড আছে, আমার বোর্ডটার নাম বলি কি, এসএসসি, ঠিক আছে। এই বোর্ডটা আমার কেন জানি না সব থেকে ভালো লাগে। তোমাদের মনে হতে পারে স্যার এতক্ষণ এইসব বলছেন, নেগেটিভিটি কথাবার্তা বলছেন, এবার এর ভালো লাগার কথা বলছেন। দাঁড়াও আসবো, সমস্ত কথায় আসবো। এসএসসির এই বোর্ডটা খুব ভালো একটা জিনিস আছে। এরা কি করে প্রতি বছর একাডেমিক একটা শিডিউল বের করে দেয় যে এই সময় এই পরীক্ষাটা নেবো, ওরা নেয়ও। এটা আমার সবথেকে ভালো জায়গা, এবং সেটা স্বচ্ছভাবে হয়। আজ পর্যন্ত দেখেছো তো, তোমরা সবাই দেখছো বা জানেন, যারা আমার থেকে বড় তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এখান থেকে বেশ কিছু পোস্ট বেরোয়, যেমন এসএসসি সিজিএল, ভালো ভালো পোস্ট। তারপর কি ইনকাম ট্যাক্স অফিসার, এসএসসি সিজিএলের মাধ্যমে ইনকাম ট্যাক্স অফিসার আসে, বিভিন্ন রকম বড় বড় পোস্ট আছে, কাস্টম অফিসার, ঠিক আছে, আরও বড় বড় পদ আছে, সেটা আলাদা কথা। কিন্তু এই দিয়ে কারোর আজ পর্যন্ত আঙুল তুলে বলার ক্ষমতা নেই যে স্যার এই জায়গাটা দুর্নীতি হচ্ছে, এই জায়গাটা বলার কারোর ক্ষমতা নেই, আঙুল তোলার ক্ষমতা নেই। তারপরে এরা না ক্লিন কাজ করে, পুরো একদম কি পুরো কম্পিউটারে পরীক্ষা নেয়, টাইম টু টাইম পরীক্ষা নেয়, সব কিছু ক্লিয়ারভাবে নিয়ে নেয়। খুব ভালো লাগে। ওই জন্য আমার ঝড় বৃষ্টি হোক যাই হয়ে যাক, এরা তাদের টাইম মতো পরীক্ষা নিয়ে চলছে। কিন্তু তাহলে কেন্দ্রের কোন জিনিসটা আমার খারাপ লাগে বা তোমাদের খারাপ লাগার দরকার, যে হচ্ছে রেল। রেল লাস্ট কত বছর আগে নিয়োগ হয়েছে জানো তোমরা? ঠিকঠাক এখন ছোটোখাটো ভ্যাকেন্সি বের করে, সেটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এগুলো ব্যাপারগুলো আলাদা। লাস্ট নিয়োগ হয়েছে 2019 সাল, ঠিক আছে। তারপর রেলে ঠিকঠাক এখনো কোনো ভ্যাকেন্সি আসেনি। তোমরা অনেকেই জানো না, রেলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকেন্সি ফাঁকা আছে কত জানো? অ্যাপ্রক্সিমেটলি 2.5 লাখ। এই ভ্যাকেন্সিটা নেয়, ভাবতে পারছো কত ছেলেমেয়েরা চাকরি পাবে? অচেরা এই ভ্যাকেন্সিটা নিচ্ছে না। এর মধ্যে রেলের গ্রুপ ডি আছে প্লাস এনটিপিসি আছে, ঠিক আছে, অবশ্যই আছে দুটোই। তো কেন নিচ্ছে না? ছেলেমেয়েদের মধ্যে কোনো হেলদোল আছে? ছেলেমেয়েরা একটা যে রাস্তায় নামবো, যে প্রতিবাদ করবো যে আমার চাকরি আমাকে দিতে হবে, কেন ফাঁকা মতো পড়ে থাকবে সিট? ওই দেখো কেউ কোনো কিছুতে কোনো কিছু মন্তব্য করছি না। তার থেকে বড় বিষয়, কোনো রাজনৈতিক দল, সে বিরোধী হোক আর যাই হোক হোয়াটএভার, কোনো কেউ দল এইসব বিষয়ে কোনো কথা বলছে না। সবাই ভোট ভোট ভোট, এ বলছে এই ভোট, ও বলছে ওতে ভোট দাও, এ বলছে ভোট দাও, ও বলছে ভোট দাও। কেউ এইসব বিষয়ে কোনো কারোর মাথা ব্যথা নেই। ছেলেমেয়েগুলো 2.5 লাখ ছেলেমেয়ে বসে আছে, এই চাকরিটা বেরোলে একসঙ্গে 2.5 লাখ ছেলেমেয়ে একসঙ্গে চাকরি পাবে। ছেলেখেলা ব্যাপার ভাবছো তোমরা? রাজ্য সরকারের ওরকম কাঁড়ি ভ্যাকেন্সি পড়ে আছে, কোনো নিয়ম নেই। তোমরা অনেকে ভাবছো, যারা ভাবছো গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করেছো বা এগুলো ফর্ম ফিল আপ হয়নি, রেজিস্ট্রেশন হয়েছে, তোমরা যে এইটা দেখেছো, এতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এর 3 ডবল দুর্নীতি হবে, বলেই না মিলিয়ে নিও। কেন বলছি তখন বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ভালোভাবে পরীক্ষা নেওয়া অবশ্যই পসিবল। কেউ কি জানে না যে কী হচ্ছে? সবাই দেখতে পাচ্ছে, ওপর থেকে সবাই দেখতে পাচ্ছে দুর্নীতি হয়ে গেছে, ওপর থেকে সব ভ্যাকেন্সি এখন কেনা বেচা হচ্ছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার ভ্যাকেন্সি ব্যাপারটা যে অনেকে স্যার 5 লাখ টাকা দিয়ে ভর্তি নিচ্ছে, অনেকে একজন ইয়ের জন্য কনস্টেবলের জন্য 5 লাখ, একজন 10 লাখ এরকমভাবে টাকা দেয়। অনেকের প্রশ্ন স্যার এই যে 10 লাখ টাকা করে দিচ্ছে, এই টাকাটা না দিলেই তো স্যার দুর্নীতিমুক্ত হয়ে যায়। তো ব্যাপারটা ভাবছো তোমরা ওইভাবে, কিন্তু ব্যাপারটা একটু অন্যভাবে ভেবে দেখো দেখি। এই যে 5 লাখ টাকা দিয়ে ঢুকছে বা 10 লাখ টাকা দিয়ে ঢুকছে, একটা কথা ভাবো তো,
সমস্ত মধ্যবিত্ত পরিবারের লোকেরাই ভাবে যদি আমার ছেলেমেয়েরা একটু দাঁড়িয়ে যায়, একটাই সরকারি চাকরি যে করে হোক, সবাই তো জানে এখন টাকা ছাড়া চাকরি হচ্ছে, এখন 99.99% লোকের মুখে গিয়ে শোনো যে এখন টাকা ছাড়া চাকরি হয় না। ঠিক আছে, এটা কি শোনো, যেখানে ইচ্ছে কি শুয়ে নাও, দেখবে এই কথাটাই বলবে। তো তারা ভাবে কী কথা বলো তো, যে যদি এই 5 লাখ টাকা দিলে আমার ছেলেমেয়ের লাইফটা যদি সেট হয়ে যায়, যদি 10 লাখ টাকা দিলে আমার ছেলেমেয়ের লাইফটা যদি সেট হয়ে যায়, তাহলে কেন দেবো না। তারা কি করে, তাদের জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে এবং দিয়ে এই 10 লাখ টাকা জোগাড় করে দিয়ে দিচ্ছে কি না ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য। এটা তোমরা বাবা মা হলে তোমরাও বুঝতে পারো, তোমরাও এক্স্যাক্টলি এটাই করবে। এখন সবাই চাই তাদের ছেলেমেয়েদের একটা জায়গা এনে দাঁড় করাতে। ঠিক আছে, কেউ চায় না দিনের শেষে তার ছেলেমেয়ে বেকার হয়ে পড়ে থাকুক। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে এখন রাজ্য সরকারের অবস্থা, এই হচ্ছে কেন্দ্রের অবস্থা। দু জায়গায় মোটেও ভালো না, দু জায়গায় অবস্থা খুব শোচনীয়, দু জায়গায় ছেলেমেয়ে নিচ্ছে না। কিন্তু একটাই কথা বলবো, ছেলেমেয়েরা একজোট হও। তোমরা যদি না একজোট হও, রাজ্যের অবস্থা এরকমই থাকবে, এরকমই কন্টিনিউ দুর্নীতি চলবে। তোমরা যে ভেবে থাকো যে স্যারের পরবর্তী পরীক্ষাটা স্বচ্ছ হবে, এরকম সবাই ডায়লগবাজি করবে, স্বচ্ছ পরীক্ষা হবে, কোনো দিন হবে না। যখন একটা কথা মনে রাখবে, তুমি একটা কাজে যখন আম চুরি করছো, একটা আম চুরি করলো, তার বাড়ির মালিক দেখছে দাঁড়িয়ে বসে আছে, তোমার বাড়ির মালিকের সামনে একটা আম চুরি করলে বা টেনে নিয়ে ছুটে পালিয়ে এলে, বাড়ির মালিক কিছু বলছে, এরকম হাত এরম করে বসে আছে, তা আমার তুমি কী ভাবলে, ওরে বাস ও আমটা পেরে নিয়ে চলে এলাম, ওর বাড়ির মালিকের সামনে উনি কিছু বললো না, তাহলে আবার পারবো, আবার 2-3 দিনকে ফিরে আম চুরি করে আনবে, সে কিছু বলছে না। তৃতীয় মাথা তুমি ভাবে দুটো আম কী পারবো, এবার 105টা পারবো, তখন 5টা পেরে আনবে। তো এটা নিয়ম, এটা হিউম্যান নেচার। তো তারাই যখন দেখছে যে আমি দুর্নীতির পর দুর্নীতি করেছি, আমার কেউ কিছু বলার নেই, বুক ফুলিয়ে আমি এরকম চলবো, আমার কেউ কিছু বলার নেই, আমি ভোটের সময় গিয়ে ব্যাপারটা বুঝে নেবো, তো তারা যখন বুঝে যাচ্ছে ব্যাপারটা যে এরকম ব্যাপার, তো এই সময় দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলবো, শির দ্বারা সোজা করো। শির দ্বারা সোজা না করলে আর কিচ্ছু হবে না। তাহলে সরকারি চাকরি আসা ছেড়ে দাও, যে কোনো প্রাইভেট কোম্পানিতে ঢুকে যাওয়া সবথেকে ভালো। যারা মনে করছো আন্দোলন করার ক্ষমতা নেই, বুকে জোর নেই, তাদেরও একটাই কথা বলবো, সরকারি চাকরি আসা ছেড়ে দিয়ে যে কোনো প্রাইভেট কোম্পানিতে ঢুকে যাবে। দেখো না খেয়ে কেউ মরে না আজকালকার দিনে, ঠিক আছে, কিছু না কিছু করে ঠিক চলে যাবে সবার সংসার। তো এইটুকুনি বলবো যে দেখো যদি পারো একটা সবাই মিলিয়ে নিজেরা জোট তৈরি করো। যদি বলো যে স্যার আপনি জোট তৈরি করুন, আমিও করবো। যদি বলো তোমরা যে স্যার আমরা একসঙ্গে আসতে রাজি আছি, কিন্তু হ্যাঁ এরকমভাবে আমি যেতে রাজি নেই, একদমই না। ঠিক আছে, এরকমভাবে আমি একদম এই 100-150 নিয়ে একদম না। ঠিক আছে, আমার মনে হয় আন্দোলনটা আন্দোলনের মতো হওয়াই দরকার। এরকম 100-150 জন তো পার্টির নেতারা নিয়ে করে, 100-150 জন নিয়ে পার্টির নেতারা করে, তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য থাকলো। আর টিচারের কী সম্মান হয়ে গেলো? ঠিক আছে, আর টিচার হয়ে আমার যদি আমার পিছনে 100-150 জন নিয়ে ঘুরি আমি, তাহলে আমার আর নেতাদের মধ্যে কী পার্থক্য হলো? টিচার মানে কি, তার পিছনে সমস্ত স্টুডেন্টদেরকে থাকতে হবে, পাওয়ার দিতে হবে যে স্যার আপনি চলুন আমি আছি। তো এক্স্যাক্টলি সবার উদ্দেশ্যে বলছি, তোমরা যদি মনে করো যে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটাবে, তো একসঙ্গে জোট বাঁধো। ঠিক আছে, আমি বাদবাকিটা বুঝে নেবো। ঠিক আছে, তোমরা যদি মনে করো ঠিক থাকবে। আর এইখানেই শুধু 100-150 জন থাকলে হবে না, এদের সঙ্গে প্রতিটা পরিবারের গার্জেন থাকতে হবে। তাই গার্জেনরা একমাত্র জানে তাদের ছেলেমেয়ে কতটা কষ্ট করে তারা পড়াশোনা করাচ্ছে। ঠিক আছে, তাদের ছেলেমেয়ে কতটা পরিশ্রম করে, একজন বাবা মা কতটা পরিশ্রম করে তার ছেলেমেয়েকে মানুষ করে কি না আমার ছেলেমেয়ে সরকারি চাকরি করবে। এটা সমস্ত বাবা মারই আশা। আমি চাই এরকম কেউ যেন না হয়, আর যতজন ছেলেমেয়ে আসে তাদের সঙ্গে গার্জেন অবশ্যই আসে বাধ্যতামূলক। ঠিক আছে, তো বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সমস্ত তথ্য তোমাদের সামনে দিলাম। তোমরা এবার কী করে সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, আবার একটা কথা বলছি, আমি কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নই, আর আমার সঙ্গে কোনো রাজনৈতিক নেতাদের কোনো দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। তো রাজনীতিটা পড়াশোনার জায়গা থেকে বা চাকরির জায়গা থেকে আমি দূরে রাখা পছন্দ করি। এই জায়গা থেকে সম্পূর্ণ চাকরির জায়গা থেকে রাজনৈতিক জায়গাগুলো দূরে রাখা, আর হ্যাঁ বলে রাখা খুব অত্যন্ত জরুরি, সামনে ভোট আসছে, তোমরা সবাই জানো। ভোটের সময় কেউ কোনো বিবাদে যাবে না, কোনো ঝামেলায় যাবে না। বারবার বলছি, ভোটের দিন যাবে, ভোট দেবে চলে আসবে। আমার যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলছি, ভোটের দিন চুপচাপ যাবে, ভোট দেবে চলে আসবে, কোনো বিবাদে জড়াবে না। মনে রাখবে, একটা যদি তোমার মাথায় লাঠি পড়ে বা একটা যদি তোমার হাত পায়ে যদি কিছু ভেঙে যায় বা কিছু হয়, তার রেসপন্সিবিলিটি কোনো রাজনৈতিক নেতারা নেবে না। তোমার যতই তোমার কোনো পিছনে কোনো বড় বড় দল থাকুক না কেন, তোমার হাত পা ভাঙলে, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি যদি মারা যাও, তোমার এই সাফারটা করো তোমার ফ্যামিলি, কিন্তু তোমার যা হবে সেই সাফারটা করো তোমার ফ্যামিলি। ঠিক আছে, অতএব যা করবে ভালো করে বুঝে সুঝে করবে। তারপরে মনে রাখবে একদিন একটা কথা, কোনদিন দেখবে না প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মারামারি করছে, জীবনে করে না, করে কারা? এই নিচের দলের এই সব লোকেরা, আতিবাতি লোকেরা। ঠিক আছে, এই সব লোকেরাই করে। অতএব ভুলেও মারামারি বলতে যাবে না। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, মনে রাখবে তার জন্য তোমার ফ্যামিলি কিন্তু সারা জীবন কাঁদতে হবে। সো বি কেয়ারফুল, ভোট দেওয়ার দিন ভোট দিতে যাবে, কোনো রাজনৈতিক দলের সাথে বেকার কোনো মতবাদে যাবে না। যে যা করছে চুপচাপ দেখবে, চলে আসবে, ভোটটা দেবে, বাড়ি চলে আসবে। বারবার বলছি, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে যাবে না, মনে থাকবে। চলো সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।